প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর প্রস্তাব বিএনপির। নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 বছরে 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আন্দোলন প্রত্যাহার, আগামীকাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ কাল। হাজিরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে। ভারতের সাথে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই বলে দাবি। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়েদ। পরিকল্পনা করেই চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ। আদালতে দোষ স্বীকার, 3 আসামি কারাগারে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আসার আহ্বান জানিয়েছে বিএনপি। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দেন দলটির নেতারা। প্রধান উপদেষ্টা এ সময় জানান, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তার তত্ত্বাবধানেই হবে। সরকার নিরপেক্ষ থাকবে বলে বিএনপি নেতাদেরকে আশ্বস্ত করেন তিনি। রকুনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। বৈঠকে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও প্রশাসনের কিছু বিষয় সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অবসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। বৈঠকে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করে বিএনপি। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানেই হবে। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ব্যক্তিদেরই বেছে নেবে সরকার। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে আজ দুপুরে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করে IRI প্রতিনিধি দল। এতে বিএনপির নেতৃত্ব দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। অন্যদিকে IRI বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর
ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন IRI এর প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে রাজনীতি, সমসাময়িক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে না পারলে দেশ সামনের দিকে এগুবে না। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না। আমির খসরু জানান, বাংলাদেশ ব্যাংকে কখনো রাজনৈতিক নিয়োগ দেয়নি বিএনপি। অর্থনীতিতে সব রকম গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপি করেছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাংলাদেশ গর্ব বললে তো বক্তৃতা দিয়ে লাভ নেই। হাউ ইউ ব্রিং অ্যাবাউট দিস নতুন জেনারেশন থ্রু স্পোর্টস, থ্রু অল দিস অ্যাক্টিভিটিস, টু স্কিল ডেভেলপমেন্ট, employment creation and so on and so forth. কোনো ইকোনমি ইন পিস বিল, কোনো রিফর্মে কোনো ইকোনমি আলটিমেটলি যে ডিজায়ার্ড এফেক্ট রেজাল্ট আমরা চাই এটা আসবে না। সো বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ এ মাস্ট, অ্যান্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স, নট ফর অটোনমি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 2 ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে 15%। শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তব ও যুক্তিসম্মত অগ্রগতি হয়েছে। আগামী সরকার শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিতে আরও পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা তার। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% বাড়ানোর ঘোষণা দিল, প্রত্যাহার হয়নি আন্দোলন। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বাড়ানোর কথা জানায় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেম্বর থেকে মূল বেতনের 7.5% এবং আগামী জুলাই থেকে 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5%, অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি, আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে। শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক, ছাত্ররা, শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন, এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে। বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা উৎসব ভাতা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 15% বাড়ি ভাড়া বাড়ানোর দাবি মেনে নেয় আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকেরা। বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন শনিবার অতিরিক্ত ক্লাস নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত 10 দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। অবশেষে সুখবর পান তারা। মঙ্গলবার দুপুরের আগেই বাড়ি ভাড়া 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে আন্দোলনের স্থান পরিণত হয় উৎসবে। আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আন্দোলনে সমর্থন দেয় বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি।
আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা এ সময় সন্তোষ প্রকাশ করে সবসময় শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন আন্দোলনে সহমর্মিতা জানাতে আসা এনসিপি নেতারা। বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে। বাড়ি ভাড়া বাড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান সাধারণ শিক্ষকরা। আন্দোলন এবং অনশনে থাকার পরে আমরা যে আজকে বিজয় অর্জন করেছি, এটি হচ্ছে সমগ্র শিক্ষক জাতির জন্য আনন্দের। দীর্ঘদিনের একটা বঞ্চনা থেকে অন্তত আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের বাড়ি ভাড়ার যে ধারাটা অব্যাহত হলো, আশা করি এই ধারার মাধ্যমে একদিন জাতীয়করণ হবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসে ফিরে যাব, ছেলেমেয়েরা প্রাণ ফিরে পাবে। আমাদের আগামীতে পরীক্ষা রয়েছে। আমরা খুশি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দুপুরের পরপরই শহীদ মিনার এলাকা ছেড়ে দেন শিক্ষকরা। বেশ কয়েকদিন আন্দোলন সংগ্রামের পর অবশেষে হাসি ফুটে উঠেছে শিক্ষক সমাজের মুখে। এমপিওভুক্ত শিক্ষকরা এই শহীদ মিনারে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। তাদের দাবি যে বাড়ি ভাড়া বাড়ানোর কথা, সেটি সরকার মেনে নিয়েছে। তারা বলছেন বাকি দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই তারা আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে যাচ্ছেন। ইমরুল কায়েস, বাংলাভিশন, শহীদ মিনার, ঢাকা। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজিরের তারিখ রয়েছে। এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেছেন, জুলাই আন্দোলনে 1400 মানুষকে হত্যার নির্দেশ দেননি শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তিনি সেগুলো খণ্ডন করে তার যুক্তি উপস্থাপন করেন। আদালতের সময় শেষ হওয়ার পরে বুধবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে কাল সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা সে বিষয়ে প্রসিকিউশনের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় 8 অক্টোবর শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 22 অক্টোবর হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 15 জন কর্মরত ও 8 জন সাবেক সেনা কর্মকর্তা। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল। এখন এই আইন অনুযায়ী 2টি কাজ ওনারা করতে পারেন। একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ইচ্ছা, আর জনগণের ইচ্ছা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো, এমন যুক্তি তুলে ধরেছেন আইনজীবী শরীফ ভূঁইয়া। তত্ত্বাবধায়ক বাতিলের রায় আইনগতভাবে দুর্বল, আইন বুঝতে ও প্রয়োগে ভুল হয়েছে বলে আদালতকে যুক্তি দেন এই আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হয়। আপিল শুনানির প্রথম দিনে সুজন সম্পাদক সহ 5 জনের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই ব্যবস্থা বাতিল করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন আপিল বিভাগ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, আপিলের রায়ে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেও আসে তবুও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 সদস্য বিশিষ্ট 5 জন। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারও এতে পক্ষভুক্ত হন। কাজে এই জাজমেন্টটা আইনগতভাবে দুর্বল, এটার কাঠামোগতভাবে দুর্বল, এবং এটা আমি একবার এক জায়গায় বলেছিলাম যে ত্রয়োদশ সংশোধনী রায় হচ্ছে একটা রায় কিভাবে না লিখতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ।
30 দিন অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না বলার ফল দাঁড়িয়েছে যে 10 বছর অনির্বাচিত লোকেরা ক্ষমতায় ছিল। প্রায় ১,৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 7টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে মেয়াদ বৃদ্ধির 3টি প্রকল্প রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স স্ট্রেনেদিং থ্রো এগ্রি ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন এবং জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সংস্কৃতি উন্নয়ন কেন্দ্র প্রকল্প, গাজীপুর সিটি কর্পোরেশনের রাস্তাঘাট, নর্দমা ও ফুটপাত নির্মাণ, উত্তরা লেক উন্নয়ন প্রকল্প, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ ট্রাসারি ভবন নির্মাণ, কিশোরগঞ্জ পাকুন্দিয়া মির্জাপুর টোক জেলা মহাসড়ক যথাযথ মানের উন্নতিকরণ, বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ, এছাড়াও ঘোড়াশাল 3য় ইউনিট রিপাওয়ারিং প্রকল্প, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর, রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন এবং মান উন্নয়ন, রেলওয়ের পূর্বাঞ্চলে লেভেল ক্রসিং গেটগুলোর পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প। একজন উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যেসব বিষয় প্রচার করেছেন সেগুলোর অনেক কিছু বাস্তবে নেই। উনি এটি না করলেও পারতেন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সম্প্রতি ফেসবুক পোস্টে ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়টি জানান এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয়। ত্রিপুরায় 3 বাংলাদেশি হত্যার ঘটনায় এখনও জবাব দেয়নি ভারত। আশ্বস্ত করেন পারস্পরিক স্বার্থ বজায় রেখে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা হবে। বলেন, রাশিয়া বা কোনো দেশে বেআইনিভাবে কিংবা অন্য কোনো উপায়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিলে সেই ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়া কঠিন। তবে জোরপূর্বক বাংলাদেশি কোনো নাগরিককে যুদ্ধ করালে সেই ব্যাপারে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনের সব দাবি মানা সম্ভব নয়। এসেছে ওখানে, এটা সঠিক নয়। এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেনরিজের সাথে, গার্ডেনরিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা, ওটা বাতিল করা হয়েছে। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে কার্গো ভিলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়, এমন দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার বেবিচক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। এ বিষয়ে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। বেবিচক চেয়ারম্যান জানান, শাহজালাল কার্গো ভিলেজে আগুনের ঘটনায় আইকাও প্রোটোকল অনুযায়ী নিয়ম মেনে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। রানওয়ের অ্যাপ্রোচ স্তূপ করে রাখা পণ্যের কারণেই অগ্নি নির্বাপনে গাড়ি ঢুকতে বেশি সময় লেগেছে বলে স্বীকার করেন তিনি। আগুনের ঘটনায় বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, এমন দাবিও করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে কোনো সংস্থার ওপর দায় চাপানো ঠিক হবে না। আমদানি কুরিয়ার সার্ভিস থেকে কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ রাখা হয়নি। যত রকম ব্যাকলগ আছে, যারা আটকে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই এবং পরদিন বিকাল 4টা থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে। যে যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন, তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মওকুফ করা হবে। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ। প্রেমিকা বর্ষার পরিকল্পনাতেই হত্যা করা হয় তাকে। বর্ষা আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। পুলিশ বলছে, শবনম বর্ষা একই সঙ্গে জোবায়েদ ও মাহিরের সঙ্গে প্রেম করত। এক পর্যায়ে জোবায়েদের দিক থেকে সে মুখ ঘুরিয়ে নেয় আর অপর প্রেমিক মাহিরের সাথে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। এই খুনের রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে দাবি পুলিশের। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শাবনাম বর্ষার। কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তার আরেক প্রেমিক মাহির সঙ্গে। এক পর্যায়ে বর্ষা আর মাহির জোবায়েদ হত্যার পরিকল্পনা করে এমন দাবি পুলিশের। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে। মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। পুলিশ বলছে জোবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা। প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি বর্ষার। এই খুনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের। মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই। জোবায়েদের স্বজনরা বলছেন ভেবেচিন্তে মামলা করা হয়েছে। ত্রিভুজ প্রেম কথাটা এখানে মোটেও খাটবে না। এখানে হচ্ছে এক বখাটের ইপটিজিং এর হাত থেকে বাঁচাইতে গিয়ে, ছাত্রীকে বাঁচাইতে গিয়ে শিক্ষক নিহত হয়েছে। বর্ষা জোবায়েদের প্রতি দুর্বল হয়েছে, এটা আমার ধারণার। কিন্তু জোবায়েদ তার প্রতি কোনো দুর্বলতা ছিল এটা কাউকে বলেও না, এটা কেউ জানেও না। তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকাণ্ড মানতে নারাজ জোবায়েদের পরিবার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা জোবায়েদ হত্যার অভিযোগ স্বীকার করেছে মামলার প্রধান আসামি মাহির ও শবনম বর্ষা সহ 3 জন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় জোবায়েদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার 3 জন আসামিকে। রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে তোলা হয়। আদালতের জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন তারা। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। এ সময় ন্যায় বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বিজ্ঞ আদালতে 164 এর জন্য আবেদন করা হয়েছে এবং 164 এ মাহির, বর্ষা এবং মাহিরের বন্ধু 3 নং আসামি বিজ্ঞ আদালতে 164 জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছে। আমরা চাই যেহেতু এটা একটা চাঞ্চল্যকর ঘটনা, এই মামলার যাদেরকে সাক্ষী করা হবে 161 নেওয়া হবে, চার্জশিট তৈরি করা হবে, সকল আইনের প্রসিডিউর সুন্দরভাবে মেনটেন করে এই মামলাকে প্রসিডিউর করা, যেন ভবিষ্যতে ট্রায়াল ফেস করতে গিয়ে আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হই। জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে কেন্দ্রীয় সেল গঠন করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল গঠন করা হবে। সিসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। For our job, because during the election many things will happen at night, maybe at dead of night. So how to address
the misinformation that will come up at dead of night. So it should be a 24-hour job. So how to make sure what kind of people we have to really engage in this job. পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। তবে জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন পেছাতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার মাটিতেই হতে হবে, এর বিকল্প নেই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে নাশকতার মূল হোতা শেখ হাসিনা, এমন অভিযোগও করেন তিনি। যে পরিমাণ গুম খুন শেখ হাসিনা করেছে, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই। তার বিচার এ বাংলাদেশের মাটিতে হইতে হবে। এবং যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোন গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। 2014 থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 67,800টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 1,16,726 জন মানুষের। আহতের সংখ্যা 1,65,021 জন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানায়, সড়কে গণহত্যার জন্য অতীতের সব সরকার দায়ী। আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, ফিটনেসবিহীন যানবাহনকে অবাধে চলাচলের অনুমতি প্রদান, অপ্রাপ্তবয়স্ক চালক, প্রশিক্ষণ ও লাইসেন্সবিহীন চালকের হাতে যানবাহন তুলে দেয়া, চালকের মাদক গ্রহণ এবং পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি সহ নানান কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। বলেন, স্বাধীনতার পর দাতা সংস্থার প্রেসক্রিপশনে দেশের 80% মানুষের যাতায়াত সড়কে নিয়ে আসার কারণে সড়কে 80% দুর্ঘটনা বেড়েছে। সড়কে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ন্ত্রণ করা না গেলে 1 বছরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম চলাচলের জন্য অচল হয়ে পড়বে বলে সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করা হয়। এবার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 3 আসনে বিএনপির প্রার্থী হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কুকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। বিকালে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। জামায়াতে ইসলামী থেকে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাবত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরে দামোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির 31 দফা লিফলেট ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নারী ভোটারদের উঠান বৈঠক হয়েছে রাজধানীর দক্ষিণখানে। থানা মহিলা দলের উদ্যোগে বিকালে আশকোনা বাজার এলাকায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তেজগাঁও থানার অন্তর্ভুক্ত কাজীপাড়া এবং পশ্চিম তেজতুরি বাজার গার্ডেন রোড এলাকায় বাড়ি মালিক ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী। কেরানীগঞ্জে বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে যুবদল। এতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল ও যুগ্ম আহ্বায়ক অভিসহ অন্যরা। মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমদানি নিষিদ্ধ 60,480 কেজি সোডিয়াম সাইক্লামেট ঘনচিনি আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এস.এম. কবির জানান, পণ্যটি আটকের পর নমুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানো প্রযুক্তি সেন্টার, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও চট্টগ্রামের ল্যাবে পাঠানো হলে 3টি ল্যাবের পরীক্ষায় পণ্যটির ঘনচিনি হিসেবে শনাক্ত হয়। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক শেফ দিবস উপলক্ষে রান্না প্রতিযোগিতা 2025 উদযাপিত হয়েছে চট্টগ্রামে। রেডিসন ব্লুতে 3টি বিভাগে এতে অংশ নেন 72 জন প্রতিযোগী। বিচারক ছিলেন কুকারি বিশেষজ্ঞ সাবিনা ইকরাম সিরাজি, শেফ আব্দুল কাদির ও গোলাম মোস্তফা। মেজবান হল গ্রাউন্ড ফ্লোরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
উদ্বোধন করেন সেনা হোটেলের ডেভেলপমেন্ট লিমিটেডের সিও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন অপারেশন ইনচার্জ জামির উদ্দিন কুরেশি, সেলস অ্যান্ড মার্কেটিং এর সহকারী পরিচালক মোহাম্মদ পারভেজ চৌধুরী, ফুড অ্যান্ড বেভারেজের সহকারী পরিচালক গাজী মহিউদ্দিন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল 24 ঘন্টায় হত্যার শিকার হয়েছে আরও অন্তত 13 ফিলিস্তিনি। এতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, যদিও চুক্তি বাঁচাতে এরই মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের তথ্য মতে সোমবার পূর্ব গাজা সিটির আল শাফ এলাকায় আলাদা হামলায় অন্তত 4 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তথাকথিত তুফাহ সংলগ্ন সুজাইয়া সীমানা অতিক্রম করায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। 10 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর 11 দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে শুধু রোববারই হত্যার শিকার হয়েছে 42 জন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার তাগিদ দিয়েছে জাতিসংঘ। এমনকি আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গের জন্য দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানিয়েছে বিশ্ব সংস্থাটি। যুদ্ধবিরতি চুক্তিটিকে এগিয়ে নিতে সোমবার ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরিস্থিতি সামাল দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জামাতা জারেড কুশনারকেও ইসরায়েলে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দুর্নীতির মামলায় শেষমেশ 5 বছরের জন্য কারাগারে যেতে হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজিকে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। কারাগারে যেতে রাজধানীর প্যারিসের বাসা থেকে বের হওয়ার সময় তার সাথে ছিলেন স্ত্রী কার্লো ব্রুনি ও তাদের 2 সন্তান। এ সময় বাইরে জড়ো হওয়া শতাধিক সমর্থক সার্কোজিকে করতালিতে সাহস যোগান। ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে কারাগারে গেলেন। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি। 19 শতকে রাজবন্দী ও মাদক কারবারিদের নির্যাতনের জন্য কুখ্যাত লা সান্তের কারাগারে 95 বর্গফুটের আলাদা কক্ষে থাকবেন তিনি। সেখানে তার জন্য একটি টেবিল ও টেলিভিশনের ব্যবস্থা থাকবে। শরীর চর্চার জন্য প্রতিদিন 1 ঘন্টা সময় পাবেন তিনি। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নেয়া লাখ লাখ ইউরো নির্বাচনী প্রচারে ব্যবহার এবং দুর্নীতির একাধিক মামলায় গত মাসের শেষে সার্কোজিকে দোষী সাব্যস্ত করে প্যারিসের একটি আদালত। গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের অভিযোগের ভিত্তিতে 2013 সালে এই মামলার কার্যক্রম শুরু হয়। সামাজিক মাধ্যমে সার্কোজি বলেছেন তিনি যে নির্দোষ তা নিঃসন্দেহে একদিন প্রকাশ হবে। সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর প্রস্তাব বিএনপির। নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 বছরে 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আন্দোলন প্রত্যাহার, আগামীকাল থেকেই ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ কাল। হাজিরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে। ভারতের সাথে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই বলে দাবি। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়েদ। পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ। আদালতে দোষ স্বীকার, 3 আসামি কারাগারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।